আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমি আমার কিছু বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। তবে আমি যখন কথা বলছি এবং আপনারা যখন শুনবেন, এই সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে হতো পরিস্থিতি অনেকখানি বদলে যেতে পারে। তবে ঠিক যে মুহূর্তে কথা বলছি, সেই মুহূর্তে আমি কি মনে করছি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক বিরাট বিজয় বাংলাদেশের জনগণের জন্য নিঃসন্দেহে, এবং এই বিজয়ের মধ্যে যা ঘটেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এবং সেই নিউটনের তৃতীয় সূত্রের একটা প্রকাশ আমরা দেখলাম যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই প্রতিক্রিয়ায় অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, মানুষের ক্ষোভ টোধ দেখেছি, কিছু দুরাচার অনাচারও আমরা দেখেছি যেগুলো না হওয়া বাঞ্ছনীয় ছিল। আমরা অনেকের বাড়িতে লুটপাট দেখেছি, এবং এই লুটপাটের দুটো ব্যাখ্যা আমার কাছে আছে। একটা হচ্ছে যে এমন একটা বাংলাদেশ আমরা গত কয়েক বছরে তৈরি করেছিলাম, বা বিশেষ করে বলে গত 15 বছরে শেখ হাসিনা সরকার তৈরি করেছিল, যেখানে হ্যাভ নটসের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে, বড় বৈষম্য তৈরি হয়েছে। এই হ্যাভ নটসরা যখন বিভিন্ন মন্ত্রীবর্গের, সংসদ সদস্যদের, ব্যবসায়ীদের বাড়িতে ঢুকে দেখেছেন তাদের অগাধ সহায় সম্পত্তি, এবং সেটা এই হ্যাভ নটসরা মনে করেছেন যাদের কিছু নেই, যে এটা তাদের সম্পদ, লুটপাট করা হয়েছে। এবং এই লুটপাটের গল্প আমরা বহুদিন ধরে শুনেছি, এবং সে কারণেই যারা খেতে পায় না, যাদের কিছু নেই, যারা কষ্টে আছে, তারা কিছু কিছু জিনিস সেখান থেকে নিয়েছে। একই সঙ্গে এই প্রক্রিয়ার মধ্যে কিছু দুর্বৃত্ত ঢুকে পড়েছে, কিছু ক্রিমিনালস ঢুকে পড়েছে যারা এই লুটপাটটা করবার সুযোগ নিয়েছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সশস্ত্র বাহিনীর, আমি বলবো, যারা দায়িত্বে ছিলেন, বিষয়টা অত্যন্ত দ্রুততার সঙ্গে সমাধান করতে পারার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের এই সমস্যা বাংলাদেশে আরও অনেক দিন চলবে। সো যেটা আমি বলছিলাম যে এই হ্যাভ অ্যান্ড হ্যাভ নটসদের সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশকে খুব দ্রুততার সঙ্গে। ক্রিমিনালস এর মধ্যে ঢুকে পড়েছে, এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। একটা অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ আছে, সরকার এখনো গঠিত হয়নি, সংসদে ভেঙে দেওয়া হয়েছে, ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছে, দ্রুততার সঙ্গে একজন সরকার প্রধান নিয়োগ করতে হবে, এবং তারপরে মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ, যেটাই আমরা বলি না কেন, আমি মনে করি যে সংবিধানের আওতায় করলে সেটা মন্ত্রিসভাই হওয়া উচিত, দ্রুততার সঙ্গে গঠিত হতে পারে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নাম সরকার প্রধান হিসেবে ছাত্ররা চাইছে, এবং তাদের কাছে তিনি নিজেও সম্মতি দিয়েছেন। সার্বিক বাস্তবতায় এবং বাংলাদেশে যারা এই মুহূর্তে আছেন, সেই বিবেচনায় এই নামটি সবার কাছে গ্রহণযোগ্য আমি মনে করি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। সংকট যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ভারত বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছর যে প্রভাব বিস্তার করেছে এবং যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়েছে, সেখান থেকে ভারত এখনো খুব একটা সরে দাঁড়ায়নি। এবং তারা ইতিমধ্যেই নরেন্দ্র মোদী, ভারতীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার বৈঠক করেছেন, পরের দিন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও ছিলেন, এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, মিস্টার এস জয়শঙ্কর, যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা কিছুটা সময় দিচ্ছেন ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য। ভারতীয় গণমাধ্যমে যে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের ইসলামিস্টরা সামনে চলে আসছে, এবং এটা তাদের নিরাপত্তার জন্য হুমকির সম্মুখীন। যদিও ভারতীয় কর্তৃপক্ষ বলছে যে তারা এখন পর্যন্ত মনে করে না যে বাংলাদেশে যারা ভারতীয় আছে তাদের ভারতে চলে যাওয়া উচিত, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশে নানা রকমের রিউমার আছে যে ভারতীয়রা এর মধ্যে ঢুকে পড়ে নানান ভ্যান্ডালিজম বা এই যে গোলাগুলি, এগুলোর মধ্যে যুক্ত হচ্ছে, যদিও এর পক্ষে কোনো তথ্য প্রমাণ নেই। তবে একথা ঠিক যে ভারত যে পরিস্থিতি, জনতার যে উত্থান, এবং সেই উত্থানের মধ্যে যে রাজনৈতিক শক্তি আছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেটাকে ভারত দেখতে চায় না, চাইবে না স্বাভাবিকভাবেই। কিন্তু আবার এই পরিস্থিতিটাকেও ভারত অস্বীকার করতে পারে না, সেটা একটা দিক। সামরিক বাহিনীর মধ্যে, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সবাই যে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি লয়াল ছিলেন সেটা বলা যাবে না, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানকেই তিনি তার অবনত করে রেখেছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ অবশ্যই অনেক বেশি লয়াল। এবং সেই পরিস্থিতি অভ্যন্তরীণভাবে সেনাবাহিনী সামাল দিতে পেরেছে সেরকমটা অনেকেই এখন পর্যন্ত মনে করেন না। বাংলাদেশে যিনি রাষ্ট্রপতি আছেন তার ভাবমূর্তি খুব একটা উজ্জ্বল নয়, অনুজ্জ্বল, এবং তার ভূমিকা অনেকের কাছে এখনও শঙ্কাজনক। সো এই পরিস্থিতি এবং এই যে ত্রিমুখী বিষয়, অর্থাৎ একদিকে ভারত, একদিকে সশস্ত্র বাহিনীর মধ্যে যারা বিষয়টাকে পছন্দ করছেন না, অর্থাৎ যারা এখনও শেখ হাসিনার প্রতি লয়াল যদি কেউ থেকে থাকেন, এবং রাষ্ট্রপতি, এই তিনের সম্মিলন কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ডাকতে পারে। আর ওই যে নিউটনের তৃতীয় সূত্রের কথা বলছিলাম, বিপ্লবের ক্ষেত্রে আরেকটা কথা আছে যে বিপ্লবের পরে কিন্তু একটা প্রতি বিপ্লবেরও আশঙ্কা থাকে। এই বিপ্লব যেন হাতছাড়া না হয়ে যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখবার দরকার। আমরা একটা প্রবণতা যেটা ইন্ডিয়ার জন্য কনসার্ন এবং ইন্ডিয়া কনসার্ন ব্যক্ত করতে পারে, যে সকালবেলা যখন সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবারে কথা বলছিলেন, তখন তিনি জামায়াত ইসলামী আমিরের নাম সর্বপ্রথমে বলেছেন, তারপরে বিএনপি নেতা এবং 2-4টি রাজনৈতিক দল, 2-1জন বুদ্ধিজীবী সেখানে ছিলেন, এবং জামাতের নাম দুবার উচ্চারণ করেছেন। জামাত এখানে যাওয়াতে কোনো দোষ আমি দেখি না, কিন্তু যখন সেনাপ্রধান বলছেন এবং নির্বাহী বিভাগ জামাতের রাজনীতিকে নিষিদ্ধ করেছে কয়েকদিন আগে, সাংবাদিকদেরকেও কিন্তু প্রশ্ন করেননি, বাট করতে পারা উচিত ছিল, যেটা নিষিদ্ধ রাজনৈতিক দলকে আপনারা কিভাবে ডাকলেন। এই নিষিদ্ধকরণ যৌক্তিক কি অযৌক্তিক আমি সেই আলোচনা করছি না, আমি বলছি, এবং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হতে যাচ্ছে, সেই সরকার যদি জামাতের এই নিষেধাজ্ঞা তুলেও নেয়, তাতে অবাক হবার কিছু থাকবেন এবং তা নিয়ে বিরক্ত হওয়ারও কিছু আছে বলে আমি মনে করি না, অসন্তুষ্ট। যদি কেউ ক্ষুব্ধ হয়ে থাকেন তিনি আদালতের শরণাপন্ন হতে পারেন, আদালত সিদ্ধান্ত দিবে। এবং আমরা জানি যে গোলাম আজমের নাগরিকত্বের বিষয়টি কিন্তু আদালতেই নিষ্পত্তি হয়েছিল এবং আদালতই তাকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিল, নিশ্চিত করেছিল আইনি প্রক্রিয়ার মাধ্যমে। সো এটা একটা দিক। এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে একটা প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে তারা সবার সামনে। আমরা অত্যন্ত সাধুবাদ জানাই যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এবং অন্য দলগুলো তারা এই আন্দোলনের, ছাত্রদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর মধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করেননি। তারা সমর্থন দিয়েছেন, হয়তো কেউ কেউ তাদের সঙ্গে ছিল না, কিন্তু এটাকে এমন একটা রূপ যদি দেয়া হতো যে বাংলাদেশে এটা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে, বা এখানে বিএনপি এখানে খুবই শক্তিশালী, তারা এটাকে সমর্থন দিচ্ছে এবং এটা তাদের চাওয়ায় হচ্ছে, কিংবা জামাতের ক্ষেত্রে যদি সেটা হয়ে থাকে, সেটা হয়তো অন্য বয়ান তৈরি করতে পারতো এবং সেটা হয়তো এই আন্দোলনকে যে সাফল্যের নিয়ে এসছে, এই যে গণ অভ্যুত্থানটা সম্ভব হলো সেটা হয়তো হতো না। কারণ আমাদের সবাইকে পছন্দ করে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা গেল আরেকটা দিক। প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি বলেছি যে তার ক্ষেত্রে যেটা ইতিবাচক দিক হবে যে তার একটা অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা আছে, এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে আজকের অর্থনৈতিক সংকট, ভাবমূর্তির সংকট যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো দূর করবার ক্ষেত্রে খুব দ্রুততার সঙ্গে ভূমিকা পালন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমার একটা অবজারভেশন আছে এখানে, হিস্টোরিক্যালি যেটা আমরা তাকে জানি বা তার কাছ থেকে তার ঘনিষ্ঠজনরা যেটা বলেন, যে উনি খুব বেশি মানুষ নিয়ে কাজ করতে পছন্দ করেন না। যদি উনি গ্রামীণ নারী গোষ্ঠীকে নিয়ে কাজ করেছেন, কিন্তু ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ যদি প্রসেস আমরা দেখি, সংগঠন করবার যে প্রবণতা, সেখানে তিনি কিন্তু খুব বেশি মানুষকে যুক্ত করতে করেননি। কাজেই আমি বলবো যে তিনি অবশ্যই, যদি তিনি হন বা যিনি হন না কেন, এমন কিছু মানুষ, এই 8-10 জন মানুষ, এমন মানুষ হতে হবে যারা আসলে রাষ্ট্র পরিচালনায় সক্ষম। আমি কতটা জ্ঞানী, কতটা বুদ্ধিমান, আমার কতটা লেখাপড়া আছে, সেটা দিয়ে শুধুমাত্র রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমি একজন বড় রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা হওয়া আর রাষ্ট্র পরিচালনা করার মধ্যে একটা পার্থক্য আছে। অবশ্যই রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু রাজনীতিবিদদের মধ্যে কারো বিশেষ সেই দক্ষতা, সক্ষমতা থাকা দরকার, যাদেরকে সরকার প্রধান
মন্ত্রিসভায় বা উপদেষ্টা পরিষদে নেবেন, কিন্তু সকল ক্ষেত্রে যেন সেটা না হয়। তার মতো বিশ্বমানের একজন মানুষকে এই পরামর্শ দেওয়া আমার সাজায় না, কিন্তু তারপর একজন সাংবাদিক হিসেবে, বিশ্লেষক হিসেবে আমি এই কথাগুলো বলে রাখছি। কাজে এই বিষয়টাতে খুব কেয়ারফুল হতে হবে। এবং আমরা এটাও লক্ষ্য করলাম, যারা গত 15 বছর ধরে এক স্বৈর শাসকের বিরুদ্ধে দেশে এবং বিদেশে সংগ্রাম করেছেন, কনসিস্টেন্টলি লড়াই করেছেন, আন্তর্জাতিক মহলকে সক্রিয় করেছেন, তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, লিখেছেন, বলেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে, দেশীয় গণমাধ্যমে, এবং যারা কখনো সরব হয়েছেন, সুবিধামতো বিপদ দেখে চুপ হয়ে গেছেন, আবার সুবিধামতো জেগে উঠেছেন, এরকম নয়। বা যারা হয়তো এই আন্দোলনে মাঠে নামবার প্রয়োজনও বোধ করেননি, কিন্তু সবসময় সক্রিয় ছিলেন। এবং আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে তাদের অনেকেই দেশে বিদেশে যারা আছেন, তারা এই রাজনৈতিক ক্ষমতাটা চান না, তারা উপদেষ্টা হতে চান না, মন্ত্রী হতে চান না, হবেনও না কোনোদিন। কিন্তু পুরো দৃশ্যপটে তারা নেই, তারা এখনো অ্যাক্টিভ, তারা কাজ করছেন দেশের জন্য। আমি অনেকের নাম বলতে পারি, কিন্তু আমি সেটা বলতে চাই না। নাম বলে হয়তো তাদেরকে এখন ছোটও করা হবে এই প্রক্রিয়া, যেহেতু তারা দৃশ্যমান নয়। কিন্তু যারা এই প্রসেসের মধ্যে আছেন, এই প্রসেসে নেতৃত্ব দিচ্ছেন, সামরিক বাহিনী, প্রশাসনের যারা বা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি লক্ষ্য করেছি যে তারা তাদের সঙ্গে কোনো কনসাল্ট করছেন না, পরামর্শ করছেন না। কিন্তু পুরো প্রক্রিয়ায় তারা পরামর্শ দিচ্ছেন নানান মাধ্যমে, কিন্তু তাদেরকে এনগেজ করলে তাদেরও হয়তো ভালো লাগতো। এবং আমি বিশ্বাস করি যে তারা অনেক পরামর্শ দিতে পারতেন। অনেকে হিরো হওয়ার জন্যে নানান জায়গায় নেমে পড়ে, সামনে থেকে নেতৃত্ব দেয়, দেখার ভাব করে, গণমাধ্যম তাদেরকে পিক করে, কিন্তু এর বাইরেও অনেক মানুষ আছেন এবং তারা অনেক বেশি বড় ভূমিকা রেখেছেন। এটা আমি একটু স্মরণ রাখতে বলবো যারা প্রক্রিয়ার মধ্যে আছেন। আমরা জানি যে বিএনপি নেতা বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। আমি মনে করি যে এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক। বিএনপি নেতাদের মুক্তি দেওয়া হয়েছে এবং 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যারা আন্দোলনে ছিলেন এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছিল, তাদের সকলকে মুক্তি দেওয়া হয়েছে। এটা অত্যন্ত ভালো দিক। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলমের বক্তব্য শুনছিলাম এবং তারা বলছিলেন যে জনগণের শক্তি যতক্ষণ পর্যন্ত, জনগণের প্রতিনিধি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় না আসছে, অর্থাৎ ভোটের মধ্য দিয়ে, ততক্ষণ পর্যন্ত তাদের এই লড়াই অব্যাহত থাকবে। সেটা খুব জরুরি। সরকার যেটা হবে আমি কোনো অবস্থাতেই মনে করি না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না, অনেকের অনেক রকমের বক্তব্য আছে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কোনো অবস্থাতেই 1 বছরের বেশি হওয়া উচিত নয়। আমি মনে করি দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ব্যবস্থা করতে পারেন। 3 মাসের মাথায় গেছি নির্বাচনের আয়োজন করে যারা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারগুলোর কাজ করবেন, তারপরের 6 মাসে একটা জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে। বাই দিস টাইম আমি মনে করি যে সরকারের উচিত হবে একটা ফ্যাসিলিটেটিং কমিটি করা, যারা ফ্যাসিলিটেট করবে একটা ডায়ালগ রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে, এবং অবশ্যই এই তরুণদের সঙ্গেও, কারণ তাদের আকাঙ্ক্ষার আমাদের পুরো রাজনৈতিক প্রক্রিয়ায় এজেন্ডায় থাকতে হবে। এবং যে সরকার গঠিত হবে সেখানেও আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্তত একজন প্রতিনিধির থাকা দরকার, একজন প্রতিনিধি তাদের কণ্ঠস্বর হিসেবে থাকা দরকার। সামরিক বাহিনীর, সশস্ত্র বাহিনীর যেটা করা দরকার, তারা দেশপ্রেমিক। আমাদের সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, নানা কারণে তৈরি হয়েছে, কিন্তু তারা আমাদের গর্বের বিষয়। তারা সশস্ত্র লড়াইয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে সেনাবাহিনী গড়ে উঠেছে। তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভাবমূর্তির সংকট জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি হয়েছে, সেটা পুনরুদ্ধারে তারা বেসামরিক সরকারকে সহায়তা করবেন, নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করবার চেষ্টা করবেন এবং যত দ্রুততার সঙ্গে সম্ভব বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ভূমিকা তারা রাখবেন। এবং সরকার যেটা আছে সেই সরকারের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবেন, কিন্তু সরকারের যারা আছেন তারা যেন সামনে থেকে সেই কাজটা করেন এবং সেটা যেন সংবিধানের মধ্য থেকেই সম্ভব হয়, সেই ব্যবস্থাটা তৈরি করা দরকার। পুলিশ বাহিনীর উপরে একেবারেই মানুষের আস্থা নেই। তারা যেটাই বলুক, এখন একজন পুলিশ কর্মকর্তাকে বলতে শুনেছিলাম, আমরা 2 লক্ষ পুলিশ, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, আমরা সব নিয়ন্ত্রণ করতে পারবো। অথচ তিনি ভাবেননি যে মানুষ হচ্ছে 18 কোটি দেশের, তিনি 2 লক্ষের ভয় দেখিয়েছেন। পুলিশের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, অনেকে হয়তো ভুল ত্রুটি করেছেন, অনেকে চাপে পড়ে করেছেন, অনেকে অতি উৎসাহী হয়ে করেছিলেন। এটাকে রিফর্ম করা দরকার, রিঅর্গানাইজ করা দরকার। ইমিডিয়েটলি যেটা দরকার, যে পুলিশের যিনি প্রধান ছিলেন, আমি মনে করি নতুন সরকারের কাজ হবে দ্রুততার সঙ্গে তাকে সরিয়ে
মোটামুটিভাবে একটা ক্লিন ইমেজের যদি কেউ থাকে পাওয়া কঠিন হবে আমি জানি, তারপরেও তাদের মধ্যে থেকে একজনকে দ্রুততার সঙ্গে পুলিশের প্রধান হিসেবে নিয়োগ করা দরকার। প্রশাসনে অনেক অন্যায় অবিচার হয়েছে, অনেক মানুষ সাফার করেছেন এবং প্রশাসনে অনেকে অনধিকার চর্চা করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। একদিনে সম্ভব হবে না, এটা করতে গিয়ে কোনো অস্থিরতা তৈরি হোক সেটাও আমি চাই না। কিন্তু কি পয়েন্টসগুলোতে যারা দুর্বৃত্তায়নকে গত কয়েকটা বছর সহায়তা করেছেন, দানব তৈরিতে সহায়তা করেছেন, একটা অগণতান্ত্রিক সরকারকে সমর্থন দিয়ে সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। বিচার বিভাগও একটা রিফর্মস করা দরকার। বিচার বিভাগও কিছুটা আইনি প্রক্রিয়ায় নিয়মের মধ্য দিয়ে কিছুটা পরিচ্ছন্নতা অভিযান চালানো দরকার। এগুলো খুব দ্রুততার সঙ্গে করতে হবে এবং আমি চাইবো যে সরকারটা যেন খুব ভালো হয়। এবং সবচেয়ে বড় কথা, সব কথার শেষ কথা, বাংলাদেশ একটা খুবই ক্রিটিক্যাল জাংচারের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সামনে অর্থনৈতিক সংকট মোকাবেলা খুবই কঠিন হবে। সামাজিক যে বন্ধন যেটা একেবারেই ধ্বংস হয়ে গেছে, সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা খুবই কঠিন কাজ। আমাদের শিক্ষা স্বাস্থ্যের যে সংকট, সেটাকে দ্রুততার সঙ্গে ফিরিয়ে আনা কঠিন কাজ। এবং আমাদের রাজনীতিটাকে ফিক্স করা, ট্র্যাকে নিয়ে আসা, আমাদের শাসন ব্যবস্থাকে ট্র্যাকের মধ্যে নিয়ে আসা, সেগুলো কঠিন কাজ। কিন্তু এগুলো খুব দ্রুততার সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। এবং সব কথা, নতুন সরকারে যারা আসবেন তাদের একটা কাজ, বাংলাদেশকে এটা করতে হবে, ভারতকে বোঝাতে হবে এনাফ ইজ এনাফ। তোমরা যা করেছো, আজকে তোমরা বুঝতে পারছো যে তোমরা এমন একটা স্বৈর শাসককে এখানে সমর্থন দিয়েছো যাদের কোনো ভিত্তি ছিল না, এবং এটা আজকে তাদের জন্য কোনো কল্যাণকর নয় এবং তাদের ইমেজও খারাপ হচ্ছে। কিন্তু একথাও আমাদের শাসক গোষ্ঠীকে এবং জনগণকে মাথায় রাখতে হবে। ভারত আমাদের বড় প্রতিবেশী। ভারত বাইরের দেশে গণতন্ত্র চাক কিংবা না চাক, তার ভেতরে একটা গণতন্ত্রের চর্চা আছে, অর্থাৎ তাদের মনস্তত্ত্বে গণতন্ত্রের চর্চা আছে। ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক রাখতে হবে, এনগেজমেন্টটা বাড়াতে হবে। কিন্তু ভারত যদি আবারও সেই একই পথে হাঁটে, আবারও যদি কোনো অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ করে দিতে চায়, যাদেরকে আমরা সাম্প্রতিককালে হটিয়েছি তাদেরকে যদি দ্রুততার সঙ্গে আবার ফিরিয়ে আনতে চায়, সেটা ভারতের জন্য ভুল হবে। ভারত জন্য সেটা না করে ভারতের সঙ্গে এনগেজমেন্ট দরকার। চায়না একটা বড় পার্টনার। চায়না গত কয়েক বছর ধরে একটা অগণতান্ত্রিক শক্তিকে সমর্থন দিয়েছে শুধুমাত্র তাদের ব্যবসায়িক স্বার্থে। বাংলাদেশের করাপশন বিস্তারে তারা একটা ভূমিকা পালন করছে। তারপরে এই বড় শক্তি হিসেবে তাদের সঙ্গে একটা এনগেজমেন্ট দেখা দরকার। সবচেয়ে বড় এনগেজমেন্ট বাংলাদেশের জন্য যেটা দরকার এবং বাংলাদেশের টিকে থাকার জন্য, এগিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এনগেজমেন্ট। আমি বিশ্বাস করি যে প্রফেসর ইউনূস যদি সরকার প্রধান হন সেটা অটোমেটিক্যালি হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে এবং তারা যে ভ্যালুসগুলো চর্চা করে সেই ভ্যালুসগুলোকে, আমাদের যে কমন শেয়ার্ড ভ্যালুস আছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, সেটাকে জোরদার করবার দিকে মনোযোগ দিতে হবে। সেটা না হলে আবার ওই ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া এরা বাংলাদেশকে আসলে যে কোনোভাবেই খেয়ে ফেলতে পারে, ধ্বংস করবার দিকে মনোযোগ দিতে পারে। কিন্তু আমি আবারও বলি, ভারতের সঙ্গে বৈরিতা নয়, ভালো সম্পর্ক করতে হবে। ভারতকে আমাদের বোঝাতে হবে যে আসো আমরা একটা উইন সিচুয়েশনের মধ্য দিয়ে ভালোভাবে সামনের দিকে আমাদের সম্পর্কটাকে রিবিল্ড করি। চায়নাকে বোঝাতে হবে তার সঙ্গে যতটুকু আমাদের অর্থনৈতিক স্বার্থ আছে সেই স্বার্থটা বজায় রেখে কাজ করতে হবে। কিন্তু কোনো অগণতান্ত্রিক চিন্তাভাবনাকে আমরা প্রশ্রয় দিতে পারবো না। এবং বাকিদের সঙ্গে সেখানে এই সংকটটা নাই, সেই সংকটটা নেই বলে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদের সঙ্গে মনোযোগ দিতে হবে। আইএসপিআরকে দেখলাম আমরা একটা বিবৃতি ঘোষণা দিলে একদিনের মধ্যে, যখন পরিস্থিতি স্বাভাবিক হয়নি, যে অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে। এর আগে সরকার ঘোষণা দিয়েছিল 3 দিনের ছুটি, কারফিউ দেওয়া হয়েছে, যদি কারফিউ জরুরি অবস্থা দরকার হবে না, সেনাপ্রধান বলেছেন, সেজন্য তাকে আমরা সাধুবাদ জানাতে পারি। কিন্তু অবশ্যই এই যে স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে, এতদিন বন্ধ ছিল, সমস্যা হয়েছে, কিন্তু এই ঝুঁকিপূর্ণ একটা সময়ের মধ্যে এই সিদ্ধান্তটা আমি মনে করি ঠিক হয়নি এবং এটা আইএসপিআর এর দেওয়াটাও দরকার ছিল না। আমরা একটা শক্তিশালী সামরিক বাহিনী চাই আমাদের দেশের জন্য, সেটা দরকার আমাদের নিরাপত্তার জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য দরকার। এবং আন্তর্জাতিক দুনিয়া পিস কিপিং মিশনে তারা যে সুনাম আমাদের জন্য করিয়েছেন সেটা আরও অব্যাহত থাকবে, সেটা আমরা চাই। আর কোনো নতুন বিতর্কে আমাদের সেনাবাহিনী জড়িয়ে পড়ুক সেটা আমরা চাই না। যারা রাজনীতি করতে চান, ক্ষমতার অপব্যবহার করতে চান, তারা রাজনীতি করুন। যারা আমার মতো সাংবাদিকতা বা গবেষণা করতে চান তারা এই কাজটা করুন। যিনি সামরিক বাহিনী থাকতে চান তিনি সামরিক বাহিনীর মধ্যেই থাকুন। যিনি ল এনফোর্সিং এজেন্সিতে যেতে চান তিনি সেই কাজটাই করুন। যার কাজ, আমরা যেন নিজ নিজ কাজটাই করি এবং সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।